সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা জানব পরীক্ষার রেজাল্ট চেক এবং জন্ম নিবন্ধন আবেদন করা। এগুলো হচ্ছে আমাদের কাস্টমারের চাহিদা। সাপোজ কম্পিউটারের দোকানে এরকম কাজগুলো বেশিরভাগে আসে, পরীক্ষার রেজাল্ট চেক এবং পরীক্ষার মার্কশিট বের করা, ঠিক আছে। তাছাড়া আবার জন্ম নিবন্ধনের জন্য আবেদন করা, ঠিক আছে। জন্ম নিবন্ধন আবেদন করাটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এটা বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের জন্ম নিবন্ধন অবশ্যই প্রয়োজন। আজকে যে বাংলাদেশে জন্ম থেকে 45 দিনের মধ্যে একটা বাচ্চার জন্ম নিবন্ধন করতে হয়। তাছাড়া এর পরবর্তীও করা যায়, কোনো সমস্যা নেই। কিন্তু জন্ম নিবন্ধন আবেদনের ক্ষেত্রে আমরা আজকে সম্পূর্ণভাবে জানবো। ভিউয়ার্স, জন্ম নিবন্ধন কীভাবে অনলাইনে আবেদন করতে হবে এই বিষয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা একেবারে পরিপূর্ণভাবে করব। সেখানে অনেক ডকুমেন্টস, সাপোজ এখানে কী ফাইল আপলোড করতে হবে এবং কিভাবে যে ফাইলগুলো আমরা আপলোড করব সেই ফাইলগুলো কিভাবে আমরা রেজুলেশন 100 কেবির নিচে করতে পারি, এবং এগুলো আজকে ভিডিওতে আমরা শিখব। ভিউয়ার্স, একটা কাজ আমরা পরিপূর্ণভাবে যদি শিখতে না পারি তাহলে সেই ভিডিওগুলো দেখে আমাদের কী লাভ হবে, ঠিক আছে। ধৈর্য সহকারে দেখবেন, যদিও আপনার ডাটা অথবা ওয়াইফাই লাইন খরচ হলেও, ঠিক আছে। একটু সময় নষ্ট করে ভিডিওটি পুরো দেখবেন। এখন আমরা চলে যাব আমাদের গুগল ক্রোম ব্রাউজারে, ঠিক আছে। তো গুগল ক্রোম ব্রাউজারে আমি ওপেন করব। এখন দেখতে পাচ্ছেন আমাদের সামনে অলরেডি ক্রোম ব্রাউজার ওপেন হয়ে গিয়েছে। এখানে আমরা সর্বপ্রথমে পরীক্ষার যে মার্কশিট, অর্থাৎ পরীক্ষা দেওয়ার পর যে রেজাল্ট শিটটা বাইর করা হয় সেটা আমরা বাইর করবো। আজকে মার্কশিটটা বের করবো আর কি। ভিউয়ার্স, সাপোজ কাস্টমার যদি আপনাকে বলে আমাকে এই রেজিস্ট্রেশন কার্ডটা দিয়ে আমাকে পরীক্ষার মার্কশিটটা বাইর করে দেন, আচ্ছা কোনো সমস্যা নেই, আমরা এখন বাইর করব। এখানে দেখতে পাচ্ছেন একটা সার্চ বক্স রয়েছে এবং এই জায়গাতেও সার্চ বক্স রয়েছে। এখানে আমরা সার্চ বক্সের মধ্যে আমরা সার্চ করব এডুকেশন বোর্ড, EDUCATION, এডুকেশন বোর্ড। অলরেডি দেখতে পাচ্ছেন নিচে চলে আসলো এডুকেশন বোর্ড রেজাল্ট। এখানে ক্লিক করব, এডুকেশন বোর্ড রেজাল্ট, ঠিক আছে। সর্বপ্রথম যে ওয়েবসাইটটি আছে আমাদের সামনে, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা একটু ওয়েট করব। যদি আপনার ডাটা সংযোগটা খুবই স্পিড হয় তাহলে একটু দ্রুত চলে আসবে, আর যদি একটু স্লো হয় তাহলে একটু ওয়েট করতে হবে। আচ্ছা, আমাদের সামনে অলরেডি চলে আসছে যে অফিসিয়াল ওয়েবসাইট অফ এডুকেশন বোর্ড, দেখতেই পাচ্ছেন। এখানে উপরে লেখা আছে প্রথমে SSC দাখিল এবং সিলেক্ট অন, এভাবে আমরা প্রথমে পূরণ করব। দেখতে পাচ্ছেন এখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন নিচে সবগুলা এখানে চেক করা যাবে, ঠিক আছে। আমরা SSC দাখিল এটা দিয়ে চেক করব, ঠিক আছে। যদি JDC হয়, ক্লাস 8-এর হয় তাহলে JSC-তে দিবেন। যদি আমরা সর্বপ্রথমে এইখানে দিলাম, দেওয়ার পরে এখানে সিলেক্ট করে দেবো আমরা কোন সালটা আপনি সিলেক্ট করবেন, কোন সালে পরীক্ষা দিয়েছে সেই ব্যক্তি। সেখানে যেটা সার্টিফিকেট থাকবে অথবা রেজিস্ট্রেশন কার্ড সেখানে উপরে দেখতে পাবেন, কর্নারে ডান সাইডের কর্নারে, অথবা লেখার যে মাঝখানে রোল নম্বরটা দেখতে পাবেন অথবা সালটা দেখতে পাবেন উপরে, ঠিক আছে। আমরা এখান থেকে সালটা দিয়ে দেব 2021 সাল। তারপর এখানে বোর্ড সিলেক্ট করে দেব, যেখান থেকে যে বোর্ডে পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডটা সিলেক্ট করে দেবেন। যদি মাদ্রাসা বোর্ড হয় তাহলে এখানে মাদ্রাসা বোর্ডে সিলেক্ট করবেন, ঠিক আছে। আর যদি এখানে আমি চট্টগ্রাম বোর্ডে দিয়েছি, সেই এসে হাই স্কুল থেকে পরীক্ষা দিয়েছিল আর কি। তো রোল নম্বরটা এখানে লিখব। তারপর আমরা রেজিস্ট্রেশন নম্বরটা এখানে দেব। রেজিস্ট্রেশন নম্বর সার্টিফিকেটের উপরে ডান সাইডে পাবেন অথবা রেজিস্ট্রেশন কার্ডে দেখতে পাবেন, সেখানে রেজিস্ট্রেশন নম্বর দেওয়া থাকে। রেজিস্ট্রেশন নম্বর দেওয়ার পর রোল নাম্বার, এখানে একটা দেখতে পাচ্ছেন একটা যোগফল দিয়েছে আমাদেরকে, দেখুন 9-6-15, ঠিক আছে। 9-6 কত হয় সেটা একটা যোগফল দিয়েছে। যদি মাইনাস আছে তাহলে মাইনাস করে দিবেন, যদি যোগ আসে তাহলে আপনি যোগফলটা ওখানে অঙ্ক করে দিয়ে তারপরে সাবমিট বাটনে ক্লিক করবেন। ডান সাইডে সাবমিট বাটন রয়েছে, সেখানে সাবমিট বাটনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার সামনে এই যে রেজিস্ট্রেশন কার্ডটি রয়েছে, আমাদের যে মার্কশিটটি রয়েছে সেটি শো করবে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আমাদের সামনে
মার্কশিটটা একেবারে সাজালো গোজালভাবে চলে আসলো। আশা করি বুঝতে পারছেন, ঠিক আছে ভিউয়ার্স। এখন আমার ভিডিও পরীক্ষার রেজাল্ট শিট তৈরি করা এখানে শেষ করে দেব এবং একটু প্রিন্ট করাটা দেখিয়ে দিই। এখান থেকে যদি আপনি প্রিন্ট করতে চান তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল ফি বাটনে প্রেস করবেন। প্রেস করার পর এখানে প্রিন্টারের যে অপশনটা চলে আসবে, একটু দেখুন প্রিন্টারের অপশনটা চলে আসছে, ঠিক আছে। এখান থেকে আপনারা যে প্রিন্টটা সিলেক্ট করে এখানে নিচে দেখতে পাচ্ছেন প্রিন্টে সিলেক্ট করে ওকে করে দিবেন, ঠিক আছে, তাহলে প্রিন্ট হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। যদিও এই সাইডটিতে যদি দেখতে না পান, অনেক সময় দেখা যায় এই সাইডে দেখা যায় না। যদি দেখা না যায় তাহলে আপনি আরেকটু অন্য একটি ওয়েবসাইট রয়েছে, আমি আপনাদেরকে সেটিও দেখিয়ে দিচ্ছি। একটু ওয়েট করুন, ধৈর্য সহকারে দেখতে হবে। এখানে সার্চ বক্সে আমি আবারও সার্চ করব এডুকেশন বোর্ড রেজাল্ট। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর একটু দ্বিতীয় নম্বর যে অপশনটা রয়েছে এডুকেশন বোর্ড রেজাল্ট, এবং একটু নিচের দিকে দেখি এই যে দেখুন এখানে ফলাফল দেখুন, বাংলাদেশ শিক্ষা বোর্ডের পরীক্ষার ফলাফল সমূহ, ঠিক আছে। এখানে বাংলা লেখাতে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ই বোর্ড রেজাল্ট লেখা আছে। তারপর এখানে সিলেক্ট করবেন, ঠিক আছে। এখানে ক্লিক করার পর বাংলাতে আসবে এইভাবে। যদি ওই সার্ভারটা প্রবলেম করে তারপর এখানে আসবেন, ঠিক আছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন পরীক্ষার নাম, ঠিক আছে, পরীক্ষার নাম। তারপর এখান থেকে সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। তারপর এখানে পরীক্ষার সাল সিলেক্ট করে দিবেন। তারপরে বোর্ডের নাম সিলেক্ট করে দিবেন। তারপরে ফলাফল এর একটা যে ফলাফলের ধরন, সেই প্রতিষ্ঠানের ফলাফল, এখানে বিভিন্ন ফলাফলের ধরন রয়েছে। আপনি এখান থেকে একক বিস্তারিত ফলাফল যেটা রয়েছে সেটা সিলেক্ট করে তারপরে আপনি ওকে দিয়ে দিবেন। এগুলো দেওয়ার পরে একটা ওকে বাটন আসবে, সাবমিট বাটন দেওয়ার পর আপনাকে সেম ওয়েতে একটা মার্কশিট দেখাবে। আশা করি আপনারা পরীক্ষার রেজাল্ট কীভাবে চেক করতে হবে সেটা বুঝতে পেরেছেন, ঠিক আছে। আমি দুইটা ওয়েবসাইট থেকে আপনাদেরকে দেখিয়ে দিলাম। সেম পজিশনে আপনি শুধু এডুকেশন বোর্ড রেজাল্ট মারলে হবে অথবা ই বোর্ড রেজাল্ট সার্চ করলে হবে, ঠিক আছে। এতটুকুই। আচ্ছা ঠিক আছে, আমরা এখন চলে যাব সরাসরি আমাদের যে জন্ম নিবন্ধন আবেদন করব সেখানে। আমরা সর্বপ্রথম অবস্থায় একটা বাচ্চার জন্ম নিবন্ধন আবেদন করতে যাব। ওয়েবসাইটে আসতে হবে। ক্রোম ব্রাউজারে আসার পর আমরা এখানে সার্চ করব BDRIS, ঠিক আছে, BDRIS অথবা জন্ম নিবন্ধনের জন্য আবেদন। এখানে দেখতে পাচ্ছেন BDRIS.gov.bd এটা দিলেও হবে, অথবা বাংলাতে জন্ম নিবন্ধনের জন্য আবেদন এইখানে সার্চ করবেন, এইখানে ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করার পর ভিউয়ার্স ইতিমধ্যে আমাদের সামনে দেখতে পাচ্ছেন একটি জন্ম নিবন্ধনের সার্ভার। এই জন্ম নিবন্ধনের সার্ভারের মধ্যে আমরা এখন এখানে দুটো অপশন রয়েছে। আপনি নিম্নলিখিত কোনো ঠিকানায় জন্ম নিবন্ধনের আবেদন করতে চান, ঠিক আছে। এখানে বলছে যে যদি জন্মস্থান হয় তাহলে জন্মস্থান সিলেক্ট করবেন, আর যদি স্থায়ী ঠিকানা হয় তাহলে স্থায়ী ঠিকানাতে সার্চ করবেন। আমরা এখানে জন্মস্থানে একটা সিলেক্টে রাখবো, যেহেতু আমরা যেখানেই জন্ম সেখানেই জন্ম নিবন্ধনের জন্য আবেদন করতেছি। তো জন্মস্থানে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি পরবর্তী অপশন, ডান সাইডে একটু খেয়াল করুন, পরবর্তী অপশনে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে বেশ কিছু অপশন চলে আসলো। সর্বপ্রথমে আমরা যে ব্যক্তির জন্য আমরা জন্ম নিবন্ধন করব, যে বাচ্চাদের জন্য, তার নামটা এখানে আমরা লিখব। সর্বপ্রথম লেখার জন্য এখানে উপরে দেখতে পাচ্ছেন বিজয় 52 মধ্যে বিজয় ইউনিকোড করে দেব। আমরা যে কোনো সময় অনলাইনে লেখার সময় অনলাইন প্ল্যাটফর্মে যেখানে হোক না কেন আমরা ইউনিকোড ইউজ করতে পারি। ইউনিকোডে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর তারপর আমরা সরাসরি আমাদের পেজে চলে আসলাম। এখানে সর্বপ্রথম অবস্থায় যে নামটা রয়েছে সেখানে লেখা আছে নামের প্রথম অংশ বাংলায়, ঠিক আছে। যে ব্যক্তির জন্য আমরা আবেদন করতেছি সেই ব্যক্তির নামটা দিব, ঠিক আছে, মোহাম্মদ, ঠিক আছে। তারপর আমরা ডান সাইডে ওনার প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ, ঠিক আছে। আমি কিভাবে লিখতেছি দেখুন, প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ। প্রথম অংশতে আমরা নামের মোহাম্মদ অথবা মহিলা হলে মুছাম্মদ সেটা দিয়ে দেব, ছেলে হলে আমরা মোহাম্মদ দেব। মোহাম্মদটা পুরোপুরি লেখার চেষ্টা করব, অথবা আপনাকে যে গ্রাহক কাস্টমার আপনাকে দিবে সেই ফর্মের মধ্যে লেখা থাকবে, সেই ফর্ম অনুযায়ী আপনি করে দিবেন, আপনি নিজে বানিয়ে লিখতে যাবেন না, ঠিক আছে। নামের শেষ অংশ, অর্থাৎ একটা নামকে আপনি দুইটা ভাগে ভাগ করে নেবেন, ঠিক আছে। একটা নামকে দুইটা ভাগে ভাগ করে নেবেন। ভাগ করে নেওয়ার পর তারপরে একটা প্রথম অংশ বানাবেন, একটা দ্বিতীয় অংশ দিবেন, ঠিক আছে। তারপরে এখানে নামের প্রথম অংশ ইংরেজিতে লিখবেন, ঠিক আছে। ইংরেজি লেখার সময় আমাদের এখানে
এই ইউনিকোডে যেখানে ইংরেজি রয়েছে সেখানে ইংরেজি করে দেব। ঠিক আছে, ইংরেজি করার পর এখানে এমডি রিফাত লিখে দিলাম। তারপর জন্ম তারিখটা আমরা এখানে লিখব। ঠিক আছে, তারপরে এরকম একটা আমাদের সামনে ইন্টারফেস শো করবে। তো এরকম যদি ইন্টারফেস শো করে আমরা এখানে সর্বপ্রথম অবস্থায় এই লেখাগুলো পড়ে দেখব। তারপরে আমার কাছে এই ডকুমেন্টগুলো আছে, অর্থাৎ আমাদের কাছে ডকুমেন্টস নিম্নলিখিত এগুলো আছে কিনা জিজ্ঞেস করতেছে আর কি। যদি না থাকে নাই লিখে বাইর হয়ে যাবেন, যদি থাকে তাহলে আমার কাছে এই ডকুমেন্টগুলো আছে, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ভিউয়ার্স ডান সাইডে দেখতে পাচ্ছেন পিতামাতার কততম সন্তান, সেখানে আমরা পিতামাতার কততম সন্তান সেটা আমরা এখানে ক্লিক করব, লিখে দিব। তারপরে লিঙ্গতে উনি যদি ছেলে হয় তাহলে পুরুষ দিবেন, মহিলা হলে মহিলা দিবেন। আর যদি তৃতীয় লিঙ্গ হয় তাহলে নিচের বাটনে তৃতীয় লিঙ্গ দিবেন। ঠিক আছে, আমরা মহিলা, এটা পুরুষ, সেজন্য পুরুষ দিলাম। তারপরে এখান থেকে দেশের নাম, জন্মস্থানের ঠিকানাটা আমরা খুবই সুন্দরভাবে আস্তে আস্তে ধীরে ধীরে পূরণ করে দিব। বিভাগ চট্টগ্রাম, জেলা, তারপরে সিটি কর্পোরেশন, উপজেলা। ঠিক আছে, তারপরে পৌরসভা অথবা ইউনিয়ন, যদি পৌরসভায় বাস করেন পৌরসভা দিবেন, ইউনিয়ন হলে ইউনিয়ন দিবেন, ওয়ার্ড নম্বর দিবেন। তারপরে এখানে ডাকঘর। ঠিক আছে, ডাকঘরটা আপনি প্রথম অবস্থায় বাংলাতে লিখে ফেলবেন। তারপরে ব্রিগেডে ডাকঘরের যে কোড নাম্বার আছে সেটা দিবেন। ঠিক আছে, তারপরে ইংরেজিতেও সেম অবস্থাতে দিয়ে দিবেন। ঠিক আছে, গ্রাম মহল্লার নামটা দিয়ে দিবেন। তারপরে গ্রামের নাম এবং ইংরেজিতেও আপনার গ্রামের নাম। তারপরে বাসা সড়ক নাম্বার। ঠিক আছে, বাসা সড়ক নাম্বার আপনি বিভিন্ন ওয়েতে দিতে পারেন। আমরা আমাদের গ্রামের অনুযায়ী আমরা এইভাবে করে দিয়ে থাকি। বাসার যে হোল্ডিং 3 নাম্বারটা আছে সেই নাম্বারটা দিয়ে আমরা থাকি। আমাদের গ্রামে যেহেতু এখানে বাসা সড়ক নাম্বারের কোনো নাই, সেই জন্য গ্রাম অঞ্চলে আমরা আমাদের বাসার যে নাম্বারটা আছে সেটা দিয়ে থাকি, অর্থাৎ রোডের নাম্বার সহ দিতে বলছে আর কি। ঠিক আছে, আমরা আপাতত আমরা এখান থেকে বাসা সড়ক নাম্বারটা দিয়ে দেবো ইংরেজিতে। হ্যাঁ, দেওয়ার পরে আমরা নেক্সটে দেব। তারপরে পরবর্তী অপশনে ক্লিক করব। পরবর্তী অপশনে ক্লিক করার পর একটা জিনিস এখানে খেয়াল করে দেখুন, আমি আপনাদেরকে প্রথম অবস্থায় যে বলেছিল যদি বাচ্চার বয়স যেমন 5 বছর বয়স্ক ব্যক্তির, ঠিক আছে, 21 বছর থেকে 21 বছরের উপর হয়ে গেছে, তাদের ক্ষেত্রে কিন্তু আইডি কার্ড, জন্ম নিবন্ধন না লাগলেও না নিলেও কোনো সমস্যা নেই পিতামাতার। ঠিক আছে, আর যদি কম বয়সী অর্থাৎ 5 বছরের নিচে, ঠিক আছে, শিশুদের ক্ষেত্রে পিতামাতার জন্ম নিবন্ধন অবশ্যই লাগবে। এখানে দেখুন পিতামাতার যে এনআইডি কার্ডের অপশনগুলো রয়েছে নিচে দেখুন জাতীয় পরিচয়পত্রের যে অপশনগুলো রয়েছে এগুলো কিন্তু হাইড করা, এখানে লেখার কোনো অপশন নাই। ঠিক আছে, শুধু লেখার অপশন রয়েছে পিতার জন্ম নিবন্ধন নাম্বারের এবং পিতার জন্ম নম্বর এবং জন্ম তারিখ, এই দুইটা লেখার অপশন রয়েছে। অর্থাৎ আমি যেহেতু বাচ্চাদের ক্ষেত্রে করতেছি সেই জন্য সবসময় একটা খেয়াল করবেন, বাচ্চাদের ক্ষেত্রে হলে পিতামাতার জন্ম নিবন্ধন অবশ্যই লাগবে। আর যদি বড়দের হয়, বয়স্কদের হয়, 21 বছরের উপরে হয়, তাদের ক্ষেত্রে কিন্তু আইডি কার্ড হলে হবে। যদি বয়স্কদের হলে এখানে একটু লেখা পিতামাতার যে আইডি কার্ডের অপশনগুলো রয়েছে সেগুলো অটোমেটিকলি খুলে যাবে। ঠিক আছে, ওগুলো অটোমেটিকলি বক্স আকারে শো করবে। এখান থেকে আমরা এই আইডি কার্ডগুলো শো করাতে পারবো। এখন কিন্তু শো করার কোনো অপশন নয়, যেহেতু এটা বাচ্চার জন্য আমরা করতেছি। ঠিক আছে ভিউয়ার্স, একটু ধৈর্য সহকারে দেখুন। আমরা এখন পিতার যে জন্ম নিবন্ধনটা রয়েছে সেই জন্ম নিবন্ধনের 17 ডিজিট নাম্বারটা এখানে তুলে দেব। তারিখটা এখানে তুলে দেব, পিতার যে জন্ম তারিখটা রয়েছে সেটা এখানে তুলে দেব। আচ্ছা, পিতার জন্ম তারিখ দেওয়ার পর আমরা একটা বাহিরে একটা ক্লিক করব। ঠিক আছে, দেখুন অটোমেটিকলি চলে যাচ্ছে। ঠিক আছে, পিতার নাম অটোমেটিকলি চলে যাচ্ছে এখানে দেখুন। তারপর এখানে নিচে যদি বাংলাদেশি এই লেখাটা না থাকে তাহলে আমরা এখান থেকে বাংলাদেশি সিলেক্ট করে দেবো। ঠিক আছে, তারপরে মাতার জন্ম নিবন্ধনটা যেটা রয়েছে মাতার জন্ম নিবন্ধনটা সেই মুহূর্তে লিখে দেব। ঠিক আছে, মাতার জন্ম নিবন্ধন লেখার পর আমরা এখানে বাংলাদেশি সিলেক্ট করে দেব। তারপর আমরা পরবর্তী অপশনে ক্লিক করব। আচ্ছা দেখুন, পরবর্তী অপশনে ক্লিক করার পর আমাদের সামনে চাচ্ছে যে জন্ম নিবন্ধনের জন্য আবেদন। এখানে লেখা রয়েছে জন্মস্থানের ঠিকানা ও স্থায়ী ঠিকানা যদি একই হয় তাহলে এখানে টিকমার্ক দিয়ে দিবেন। ঠিক আছে,
আর যদি একই না হয় তাহলে আপনি এখানে টিকমার্ক না দিয়ে লিখে দিবেন, ঠিক আছে। বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা যদি ভিন্ন ভিন্ন থাকে তাহলে আপনি ভিন্ন ভিন্ন ওয়েতে সেটা লিখে দিবেন, ঠিক আছে। টিকমার্ক না দিয়ে লিখে দিবেন। আমাদের স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা একই, একটা ঠিকানাতে আমরা বসবাস করি, সেই জন্য দুইটাতে আমি টিকমার্ক দিয়ে দিলাম। তারপর আমি পরবর্তী অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আবেদনাধীন ব্যক্তির সহিত সম্পর্ক। এইখানে যে আবেদন করতে আপনার দোকানের যেই গ্রাহকটা আছে, কাস্টমারটা আছে, তো ওনার যে ছেলের জন্য যেহেতু উনি আবেদনটা করবে অথবা মেয়ের জন্য, তিনি কি নিজের জন্য করতেছে, নাকি তিনি তার মায়ের জন্য, নাকি সেই অন্য ব্যক্তির জন্য করতেছে, নাকি তার ছেলে সন্তানের জন্য করতেছে। যদি ওই ব্যক্তিটা যদি যে আবেদন করতেছে এই দোকানে এসে সেই যদি নিজে হয় তাহলে নিজ দিয়ে দিবেন এখান থেকে, একটু খেয়াল করে দেখুন। আর যদি উনি ফিতা হয়, ছেলেদের সন্তানের ফিতা হয়, তাহলে ফিতাতে ক্লিক করে দিবেন। উনি যেহেতু আমার দোকান আছে, তো উনি ফিতা, তাহলে ওনার ফিতার ক্লিক করে দিলাম, ঠিক আছে। বাচ্চারা কোনোদিন নিজে করতে পারে না যেহেতু ছোটো বয়সে, সেই জন্য ফিতার এটা দিয়ে দিলাম। তারপর আমরা ফিতার নামটা দেখুন এখানে চলে যাচ্ছে। এখন সংযোজনে কিছু ফাইল আপলোড করব। তো ফাইলগুলো আসলে শুধুমাত্র ইমেজ ফাইল জেপিজি, জেপিইজি, পিএনজি আপলোড করা যাবে। প্রতিটি ফাইলের জন্য সর্বোচ্চ সাইজ 2 মেগাবাইট হতে হবে। যদি আমাদের ফাইল সাইজগুলো 2 মেগাবাইটের উপরে হয়ে থাকে তাহলে আমরা সেটাকে কমিয়ে নেব, ফটোশপে ঢুকিয়ে সেটা কমিয়ে নেব, এমবি সাইজটা কমিয়ে নেব, ঠিক আছে। আমরা এখন সরাসরি এখানে ফাইলগুলো আপলোড করে দেবো। ফাইলগুলো আপলোড করার জন্য সংযোজন যেটা রয়েছে সেখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে আমাদের কিছু ডকুমেন্টস রয়েছে। আমি ডকুমেন্টস 1, এটা হচ্ছে ইপিআই টিকার কার্ডের ইপিআই টিকার কার্ড, ঠিক আছে। আমি এখানে ক্লিক করলাম। আমি বোঝানোর সুবিধার্থে যাতে করে আমার কোনো ধরনের ভায়োলেন্স প্রবলেম না আসে সেই জন্য আমি এগুলো ব্লার করে দিয়েছি ডকুমেন্টসগুলো। দেখুন আমি যে ডকুমেন্টসটা দিয়েছি সর্বপ্রথমে এইটা দিব, ঠিক আছে। চিকিৎসা প্রতিষ্ঠানের ছাড়পত্র বা চিকিৎসা প্রতিষ্ঠানের প্রদত্ত জমা সংক্রান্ত সনদের সত্যায়িত কপি বা পূরণকৃত আবেদনপত্রের অ্যাটেন্ডস এর পতন বা ইপিআই টিকার কার্ডের, ঠিক আছে। এখানে যে লেখাটা রয়েছে সেখানে ক্লিক করলাম। ক্লিক করার পর স্টার্টে ক্লিক করব, ঠিক আছে। তো ওই ফাইলটা আমার 2 মেগাবাইটের নিচে অলরেডি রয়েছে, যদি না নেই তাহলে হ্যাঁ আমি আরও কমিয়ে দেবো। দেখুন এটা নিয়ে ফেলেছে অলরেডি। তারপর আবার সংযোজনে যাব। যাওয়ার পর আমি এখান থেকে যে আরেকটা আমি কার্ড রেখেছি সেটা হচ্ছে এই যে এটা, ঠিক আছে। ফাইল ডকুমেন্ট 2, এটা হচ্ছে পিতামাতার জন্ম সনদ, যে অনলাইন ডিজিটাল জন্ম সনদ সেগুলো, ঠিক আছে। দিলাম, ওপেন করলাম। ওপেন করে এখানে ফাইল সাইজে আমি ফাইল টাইপে এখান থেকে সিলেক্ট করে দেব পিতামাতা, পিতামহী দ্বারা সন্নামের স্থায়ী ঠিকানা হিসেবে ঘোষিত আবাস স্থলের বিপরীতে হালনাগাদ করা পরিশোধের প্রমাণপত্র বা পিতামাতার। এখানে যে লেখাগুলো রয়েছে সব লেখাগুলো আপনারা পড়ে দেখবেন। তারপরে নিচেরটার মধ্যে ক্লিক করে দিবেন, ঠিক আছে। তারপরে স্টার্ট বাটনে ক্লিক করবেন। স্টার্ট বাটনে ক্লিক করলে আমাদের যে জন্ম নিবন্ধনের এটা রয়েছে সার্ভার অটোমেটিকলি এটা রিসিভ করে নেবে, ঠিক আছে। আপনারা এগুলা খুবই হুঁশিয়ার সাথে দিবেন, যার কারণে কাস্টমারের অবশ্যই ডকুমেন্টস এখানে দিতে হবে। ডকুমেন্টস বাগার ডকুমেন্টস সে নে হোগা। ভিউয়ার্স এখন আমি পরবর্তী অপশনে ক্লিক করব। পরবর্তী অপশনে আসার পর আমি যে এতক্ষণ ধরে আবেদনগুলো করলাম, করার পর এখানে একটু খেয়াল করে দেখুন উপরে লেখা রয়েছে আবেদনপত্রটি সাবমিট করার পূর্বে সকল তথ্য ঠিক আছে কিনা দেখে নিন ও আবেদনকারীকে দেখান। মনে রাখবেন একবার সাবমিট হয়ে গেলে আবেদনপত্রটি আর এডিট করার সুযোগ থাকবে না। এটা হচ্ছে একটা জন্ম নিবন্ধন সার্ভারে এটা চলে যাবে, যার কারণে এডিট করা যাবে না, ঠিক আছে। এটাই এই জন্য রেড মার্ক করে দিয়েছে এখানে। তারপর আমরা এখানে যে জন্ম নিবন্ধনের জন্য এতক্ষণ ধরে আবেদন করলাম সেগুলো ঠিক আছে কিনা দেখবো, ব্যক্তির এগুলো সবগুলো ঠিক আছে কিনা দেখবো। দেখার পর এখানে যে মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নম্বরে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে আপনার একটা সচল একটি মোবাইল নম্বর দিয়ে দিবেন। সচল একটি মোবাইল নম্বর দেওয়ার পর মোবাইলে একটা ওটিপি যাবে। ওটিপি যাওয়ার পরে আমরা এখানে ওটিপিটা নিচের ঘরে ওটিপিটা লিখবো, ঠিক আছে। এখানে ওটিপি পাঠানে ক্লিক করার পর একটা ওটিপি আসবে, ওটিপিটা এখানে লিখে সাবমিট বাটনে ক্লিক করব, ঠিক আছে। সাবমিট বাটনে ক্লিক করার পর আমাদের সামনে পেজটি শুরু হবে। আমি আপনাদেরকে একটু দেখাই। পরে মোবাইল নম্বরটি এখানে পেজ করে দেব। মোবাইল নম্বরটি দেওয়ার পর আমরা নিচে ওটিপি পাঠান বাটনে ক্লিক করব।
একটা ওটিপি যাবে যে ব্যক্তির আবেদন করতে আছে ওনার মোবাইলে। ওটিপি আসে না, এটা এখানে টাইপ করে দেবো, একটু নিচের ঘরের মধ্যে টাইপ করে দেবো। টাইপ করার পর সাবমিট বাটনে ক্লিক করব। দেখুন এটা অটোমেটিকলি সাবমিট হয়ে গিয়েছে। সাবমিট হওয়ার পর এরকম একটি আবেদনপত্র নাম্বার আমাদের সামনে শো করবে। তা আমরা এটা কি করব, এখান থেকে দেখি প্রিন্ট হয় কিনা। প্রিন্ট অপশনে যাওয়ার আগে আমরা এটাকে এভাবে সিলেক্ট করে কন্ট্রোল-C দিয়ে আমরা এটা কপি করে নেব, ঠিক আছে। তারপরে অথবা আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে কপি করে নেব। কপি করার পর আবেদনপত্রটির প্রিন্ট অপশনে ক্লিক করব। দেখুন তো প্রিন্ট অপশনে যাওয়ার পরে সার্ভার আমাদেরকে অ্যাক্সেস দেখাচ্ছে, প্রিন্ট হচ্ছে না। খুবই ইম্পর্টেন্ট বিষয়, এরকম এইভাবে যদি আসে তাহলে আপনারা কি করবেন, প্রিন্ট যদি না হয় কি করবেন। তাহলে আমরা এটা কেটে দেব। কেটে দেওয়ার পরে আমরা এখান থেকে যে কপি করে নাম্বারটা নিয়েছি সেটা কিন্তু আমাদের অবশ্য কপি হয়েছে কিনা আমরা বারবার দেখব, প্রয়োজন এটা স্ক্রিনশট করে নেব, ঠিক আছে। কপি আমার মনে হয় কপি হয়েছে, আমি জানি কপি হয়েছে। আচ্ছা ঠিক আছে। তারপর এখানে জন্ম নিবন্ধন উপরে একটু খেয়াল করে দেখুন, এখানে এই ক্লিক করে আমরা নিচের দিকে দেখব জন্ম নিবন্ধন আবেদনপত্র প্রিন্ট, এখানে ক্লিক করব। কাস্টমারকে প্রিন্ট কপি তো অবশ্যই আমাদের দিতে হবে, যদি প্রিন্ট কপি না হয় তাহলে আবেদন করে আর কি লাভ হলো। এটা ওরা পরিশোধ অথবা পৌরসভায় জমা দিতে হবে না, যার কারণে আমাদের প্রিন্ট কপিটা দিতে হবে কাস্টমারকে। তো আমরা এখানে যথাযথ আবেদন করেছি, এখানে দেখুন জন্ম নিবন্ধনের জন্য আবেদন, এখানে ক্লিক করব। তারপরে অ্যাপ্লিকেশন আইডি নম্বরটা এখানে কন্ট্রোল-V দিয়ে ওই আইডি নম্বরটা এখানে প্রেস করে দিব। তারপর আমরা এখানে জন্ম নিবন্ধনের যে নম্বরটি রয়েছে যার জন্য আমরা আবেদন করেছি এতক্ষণ ধরে, তার জন্ম তারিখটা এখানে লিখে দেব। ওই শিশু ব্যক্তির জন্য করছি তো ওই ব্যক্তির শিশুটার আমরা এই জন্ম তারিখটা এখানে বসিয়ে দিলাম, ঠিক আছে। জন্ম তারিখটা বসানোর পরে আমরা এখান থেকে প্রিন্ট অপশনে যে এখন আমাদের মাঝে চলে আসলো, দেখুন কত সুন্দরভাবে প্রিন্ট অপশনটা চলে আসলো। আমরা কাস্টমারকে এইভাবে প্রিন্ট করে দিতে পারি, ঠিক আছে। প্রিন্ট 2 পাতা প্রিন্ট হবে, ওইটা কাস্টমারকে আমরা প্রিন্ট করে দেবো, ঠিক আছে। দেখুন এইখানে মেশিনের একটা সেটিং রয়েছে, আপনার যে মেশিনটা রয়েছে সেই মেশিনটা এখান থেকে আপনি সেটিং সিলেক্ট করে তারপরে একটু নিচের দিকে দেখুন প্রিন্ট অপশন, প্রিন্ট করে দিলে সাথে সাথে 2টা কাগজ প্রিন্ট হয়ে যাবে, ঠিক আছে। ওই কাগজগুলো নিয়ে পরিশোধে যাবে আর কি, ঠিক আছে। পরিশোধে অথবা পৌরসভায় যেখানে ডেট অফ বার্থের কার্যালয় রয়েছে সেইখানে গিয়ে জমা করবে আর কি, ঠিক আছে। এগুলোর সাথে কিন্তু কাস্টমারের কিছু অ্যাটাচমেন্ট আরও কাগজপত্র নিতে হবে। এগুলো নেওয়ার পর সত্যায়িত করে এলাকার মেম্বার চেয়ারম্যানের কাছে সত্যায়িত করে তারপরে এগুলো জমা দিবে। তো ভিউয়ার্স এখন আমাদের কাজ হচ্ছে, আমি যে ফাইলগুলো এমবি কমিয়েছি, তো অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে ভাই আপনি ডকুমেন্টসগুলো যে এমবি কমালেন সেগুলো কীভাবে এমবি কমালেন, ঠিক আছে। একটু খেয়াল করে দেখুন, এই ডকুমেন্টসগুলো আমি ফটোশপে নিয়ে আসলাম। একটা ডকুমেন্টস ফটোশপে আনার পর সাপোজ এটা আপনার ডকুমেন্টস, ঠিক আছে। আমি একটা এখান থেকে একটা ডকুমেন্টস নিয়ে আসি। আচ্ছা আমি যেভাবে ডকুমেন্টসগুলো দিয়ে থাকি, যে ডকুমেন্টসগুলো অ্যাটাচ করতে হয় অনলাইনে, ঠিক আছে, সেই ডকুমেন্টসগুলো কীভাবে এমবি কমাবেন সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। আমি যে জন্ম নিবন্ধনে আবেদন করার জন্য ডকুমেন্টসগুলো দিয়েছি অনলাইনে, সেই ডকুমেন্টসগুলো পিতামাতার যে আইডি কার্ড, জন্ম নিবন্ধন অথবা শিশুর ইপিআই টিকার কার্ড এর সনদ, এগুলো আমি এমবি কমিয়ে কীভাবে দিয়েছি, ঠিক আছে। আমি ফটোশপের মধ্যে আপাতত আপনাদেরকে বোঝানোর সাথে একটা থাম্বনেল নিয়ে আসলাম, ঠিক আছে। এটা কোনো আমি ওখানে দিচ্ছি না, আপনাদেরকে বোঝানোর সাথে কীভাবে রেজুলেশনে এমবি কমাতে হয়। দেখুন আমরা সর্বপ্রথম এটা কত এমবিতে রয়েছে সেটা একটু দেখে নিই। প্রপার্টিস দেখুন তো এইটা প্রায় 1.71 এমবি, অর্থাৎ 1 এমবি 71 এতে রয়েছে আর কি, ঠিক আছে। 1 এমবি চেয়ে 2 এমবি কাছাকাছি চলে যাচ্ছে আর কি, ঠিক আছে। তো আমরা এখন সাইজ অন ডিস্ক এখানে খেয়াল করে দেখুন 1 এমবি 802.240 বাইট এসে রয়েছে, ঠিক আছে। তো আমরা ওকে করে দিলাম। আমরা এখন এটাকে সরাসরি নিয়ে যাব আমাদের ফটোশপের পর্দায়, দেখতে পাচ্ছেন ফটোশপে এটা চলে যাচ্ছে। আমরা এটাকে এখন একটু এমবি কমাবো, রেজুলেশন লো করবো আর কি, যার কারণে ছবির কোয়ালিটিটা ঠিক থাকবে এবং আপনার ফাইলের সাইজটা কমে যাবে, ঠিক আছে। আমরা সর্বপ্রথমে এটা এখানে ফাইলে চলে আসলাম। ফাইলে আসার পর সেভ
সেভ এস এর নিচে দেখতে পাচ্ছেন সেভ ফর ওয়েব, ঠিক আছে, সেভ ফর ওয়েব সবার ফটোশপে এটা আছে অপশনটা। সেভ ফর ওয়েবে আসার পর এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন সেম পজিশনে থাকবে। এই জায়গাতে আপনারা এই যে এটা রয়েছে ফটোর একটা সাইজের বাছা রয়েছে, এখানে আমরা জেপিজি লোতে রাখবো। এই যে দেখুন এই জায়গাতে জেপিজি সিলেক্ট করা থাকবে, এই জায়গাতে আমরা জেপিজি লোতে রাখবো, ঠিক আছে। দেখুন আপনারা একটু দেখে রাখুন, এটা প্রয়োজনে স্ক্রিনশট দিয়ে রাখুন। এভাবে করে রাখার পর আমরা সরাসরি এখানে সেভে ক্লিক করব। সেভে ক্লিক করে আমি ডেস্কটপে সেভ করব। এটা ডেস্কটপে সেভ করলে এটা কীরকম আসে দেখি। আমি এখান থেকে একটা নাম একটা নামটা বাড়িয়ে দিই, এই যে আচ্ছা সেভ, ঠিক আছে। আর সেটা আমি আমার ডেস্কটপে সেভ করে নিলাম। আচ্ছা ঠিক আছে, এটা কই গেছে এই যে এখানে ভিতরে চলে আসলো, একটু খেয়াল করে দেখুন, এই যে এটা, ঠিক আছে। এইটা এখন আমি করলাম আর কি। আচ্ছা ঠিক আছে, এটা কত এমবিতে আছে দেখি। মাউসের রাইট বাটন ক্লিক করলাম, প্রপার্টিসে যাব, প্রপার্টিসে গিয়ে দেখবো, ঠিক আছে। দেখুন তো এটা এমবি কমিয়ে 196 কেবির মতো চলে আসলো, ঠিক আছে, 196 কেবিতে চলে আসলো। অর্থাৎ এটা এখন ওখানে রিসিভ করবে, ঠিক আছে। এভাবে করে আমরা এমবির সাইজগুলো, ফাইল সাইজগুলো কমিয়ে থাকি। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পারছেন যে আমরা কীভাবে যে কোনো ডকুমেন্টসের ফাইল সাইজগুলো আমরা কমাবো। আশা করি এভাবে করে আমরা ফাইল সাইজগুলো কমিয়ে যে কোনো ওয়েবসাইটে আমরা আপলোড করতে পারবো, সেটা জন্ম নিবন্ধন হোক অথবা এনআইডি হোক অথবা এই চাকরির জন্য হোক, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাবেন। পরিশেষে এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।